সবাইকে স্বাগতম। নটরডেম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মাহমুদ হাসান, প্রভাষক জীববিজ্ঞান, নটরডেম কলেজ, ময়মনসিংহ। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, তোমরা বোর্ডে দেখতেছো আমরা আজকে পড়ব অণুজীব তথা ব্যাকটেরিয়ার জনন নিয়ে। তো আমরা গত ক্লাস পর্যন্ত ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা বিভিন্ন ধারণা জেনেছি। ব্যাকটেরিয়া সম্পর্কে, ব্যাকটেরিয়ার গঠন, তার কোষীয় গঠন, তার বৈশিষ্ট্য, তার দেহের উপাদান সম্পর্কে এগুলো সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি। আজকে দেখব ব্যাকটেরিয়া কিভাবে সে তার জনন সম্পন্ন করে। ব্যাকটেরিয়া মূলত সে তিনটি প্রক্রিয়ায়, জননের যতগুলো প্রক্রিয়া আছে সবগুলো প্রক্রিয়ায় কিন্তু ব্যাকটেরিয়াতে দেখা যায়। আমরা যদি দেখি ব্যাকটেরিয়ার মধ্যে অযৌন জনন, এটা দেখা যাবে। ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির মধ্যে আমরা দেখব তার মধ্যে যৌন জনন ক্রিয়া সম্পন্ন হয়, যৌন জনন। আবার আমরা যদি দেখি বিশেষ প্রক্রিয়ায় আমরা দেখব সে বিশেষ স্পোর সৃষ্টির মাধ্যমেও কিন্তু সে তার জনন ক্রিয়া সম্পন্ন করে। তাহলে আমরা এই তিন ধরনের জননী আজকে মোটামুটি আলোচনায় দেখব যে সে কিভাবে অ্যাকচুয়ালি সে তার সংখ্যা বৃদ্ধি করে। আমরা চলো একদম প্রথম যে প্রক্রিয়াটা দেখব, এটা হলো তার অযৌন জনন। এই অযৌন জননটা হইতেছে তার স্বাভাবিক জনন প্রক্রিয়া। আমরা জানবো যে অনুকূল ঋতুতে সে তার এই অযৌন জনন ক্রিয়াটা সম্পন্ন করে। এবং এই অযৌন ক্রিয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রক্রিয়াটা সাধারণত তার মধ্যে দেখা যায় তা হলো দ্বিবিভাজন। বোর্ডে খেয়াল করো, চিত্রের মধ্যে আমি আমার ডান পাশে এখানে দ্বিবিভাজনের টোটাল প্রক্রিয়াটা এখানে চিত্রটা এঁকে রেখেছি। আমরা চলো এই দ্বিবিভাজন প্রক্রিয়া সে কিভাবে সেটার সংখ্যা বৃদ্ধি করে আমরা এটাই জানবো। তাহলে আমরা দ্বিবিভাজন প্রক্রিয়াটা দেখব একদম শুরুতেই। সে যে ক্রিয়াটা সম্পন্ন করবে, সে দ্বিবিভাজন প্রক্রিয়া একদম শুরুতে হবে তার ডিএনএ স্থানান্তর, ডিএনএ অণু স্থানান্তর। আমরা এরকম প্রত্যেকটা পয়েন্ট আমরা এরকম হেডলাইন করে লেখার চেষ্টা করব, তাহলে তোমার ব্যাখ্যা করতে সুবিধা হবে, তোমার বর্ণনা করতে সুবিধা হবে। এবং তুমি জানবা যে আমাদের এখন পর্যন্ত যতগুলো আমরা প্রশ্ন দেখছি ব্যাকটেরিয়া জনন থেকে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইতেছে এই দ্বিবিভাজন প্রক্রিয়া। এখন পর্যন্ত বোর্ড পরীক্ষাতে আসা সর্বাধিক প্রশ্ন কিন্তু এই দ্বিবিভাজন প্রক্রিয়া থেকেই থেকেছে। দ্বিবিভাজন প্রক্রিয়া আমরা একদম প্রথম পয়েন্টটা বললাম, ডিএনএ স্থানান্তর। এখানে কিভাবে ডিএনএ স্থানান্তরটা ঘটে? ডিএনএ অণু স্থানান্তরটা আমরা এইভাবে দেখব যে চিত্রের মধ্যে খেয়াল করো যে প্রথম চিত্রের মধ্যে আমরা দেখতেছি ডিএনএটা বিক্ষিপ্তভাবে অবস্থান করতেছে। আর এই বিক্ষিপ্তভাবে ডিএনএটা প্রথম আমরা দেখব কোষের মধ্যবর্তী স্থান, মাঝখানে এসে অবস্থান করবে এবং একটা প্রাচীরের সাথে, কোষ প্রাচীর বা প্লাজমা মেমব্রেনের সাথে এসে যুক্ত হবে। তাহলে আমরা এইভাবে বলবো ডিএনএ কোষের মধ্যবর্তী স্থানে এসে অবস্থান নেয়। সেই সাথে আমরা জানবো সে তার কোষ প্রাচীরের সাথে এসে পরবর্তীতে লগ্ন হয়। অতঃপর প্লাজমা মেমব্রেন এর সাথে, প্লাজমা মেমব্রেন অণুর সাথে এসে যুক্ত হয়। তাহলে এটাই ছিল প্রথম পয়েন্ট। আমরা পরবর্তীতে দেখি, পরবর্তী পয়েন্টে হবে তার অনুলিপন। 2 নম্বর পয়েন্টটা হইতেছে তার অনুলিপন। আমরা অনুলিপন প্রথম অধ্যায়ে পড়েছি, ডিএনএ থেকে ডিএনএ সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কি বলি? অনুলিপন। আমরা এটাই বলতে পারি প্লাজমা মেমব্রেনে যুক্ত থাকা অবস্থায় ডিএনএ অণু দ্বিগুণ হয়ে যায়। প্লাজমা মেমব্রেনে যুক্ত থাকা অবস্থায়, প্লাজমা মেমব্রেন এ যুক্ত থাকা অবস্থায় কি বলবো? ডিএনএ অণু দ্বিগুণ হয়ে যায়। ডিএনএ অণুর এরকম গুণগত এবং তাৎপর্যভাবে, মানে পরিমাণগতভাবে এই দ্বিগুণ হওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। এরপরে যে পয়েন্ট আমরা দেখব, কোষের বৃদ্ধি। দেখো, কোষটা আমরা চিত্রে খেয়াল করো, কোষটা আমরা দেখতেছি দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। আমরা এই পরের পয়েন্টে বলবো কোষের বৃদ্ধি ঘটে।
তাহলে পরবর্তী পয়েন্টটা হইতেছে কোষের বৃদ্ধি। কোষের বৃদ্ধি, কোষের বৃদ্ধিটা কিভাবে হবে? এখানে দেখো, চিত্রে খেয়াল করো, এখানে আমরা দেখতেছি কোষের বাইরের দিকে যে প্রাচীর থাকে, জড় কোষ প্রাচীর, এবং কোষের ভিতরে থাকে প্লাজমা মেমব্রেন। তো এই প্লাজমা মেমব্রেন এবং জড় কোষ প্রাচীর উভয় কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং এই বৃদ্ধিটা দেখবো কোষের দুইটা প্রান্ত থেকে আমরা দেখবো মাঝের যে জায়গাটা আছে এখানে কিন্তু মূলত এই বৃদ্ধিটা হয়ে থাকে। তাহলে আমরা কি কি বলছি, কি কি বারে? এখানে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন ও জড় কোষ প্রাচীর, জড় কোষ প্রাচীর এর উভয়েরই কিন্তু কি হবে? বৃদ্ধি হবে, এর বৃদ্ধি হবে। তবে বৃদ্ধিটা কোন জায়গায় হবে বলছি? বৃদ্ধি কোষের মধ্যবর্তী স্থানে, মধ্যবর্তী স্থানে সংগঠিত হয়। এখানে চিত্রে খেয়াল করো, আমরা এখানে মাঝখানে যে সাদা অংশটা দেখতেছি, কোষের এখানে যে অংশটা আমরা দেখতেছি, আমরা বুঝবো যে এই অংশটাই কিন্তু নতুন করে সৃষ্টি হয়েছে, নতুন সৃষ্ট অংশ, আমরা এইভাবে বলতে পারি। এরপরে যে পয়েন্টটা আমরা দেখবো, চিত্রে খেয়াল করো, ডিএনএটা দেখতেছি দুইটা ভাগে, দুই প্রান্তর দিকে চলে যাইতেছে। তাহলে আমরা এটাই বলবো ডিএনএ রেপ্লিকার পৃথকীকরণ। আমরা পরের পয়েন্টে বলবো ডিএনএ রেপ্লিকার পৃথকীভবন। এখানে কি হবে? ডিএনএ দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এটাই বলতে পারি প্লাজমা মেমব্রেনে, প্লাজমা মেমব্রেন এ যুক্ত থাকা অবস্থায়, যুক্ত থাকা অবস্থায় ডিএনএ অণু দুটি অংশে ভাগ হয়ে যায়, দুটি ভাগে ভাগ হয়ে যায়। এটাকে আমরা বলতেছি ডিএনএ রেপ্লিকার পৃথকীকরণ। চলো আমরা আরো সামনের দিকে আগাই। এরপরে আমরা কি দেখতেছি? দেখো কোষটার মধ্যে খেয়াল করো, কোষের আমরা দেখবো মাঝখানে যে জায়গাটা আছে, চিত্রে খেয়াল করো, কোষের যে মাঝখানে যে জায়গাটা আছে এটা ভিতরের দিকে বাইরে যেতেছে, অর্থাৎ আমরা বলবো প্লাজমা মেমব্রেন ভিতরের দিকে সঞ্চালিত হতে থাকবে, ভিতরের দিকে যেতে থাকবে। এটি হচ্ছে পরবর্তী পয়েন্ট। তাহলে এটাকে আমরা হেডলাইন করবো এইভাবে, প্লাজমা মেমব্রেনের অভ্যন্তরীণ বৃদ্ধি। আমরা পরের পয়েন্ট আমরা এইভাবে বলবো, প্লাজমা মেমব্রেনের অভ্যন্তরীণ বৃদ্ধি। আমরা এইভাবে বলবো এটাকে, মানে ব্যাখ্যাটা আমরা এইভাবে দিব যে প্লাজমা মেমব্রেন দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্তির সাথে সাথে প্লাজমা মেমব্রেন অভ্যন্তরীণ ভাগেও বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। প্লাজমা মেমব্রেন দৈর্ঘ্যে বৃদ্ধির সাথে সাথে, বৃদ্ধির সাথে সাথে তা অভ্যন্তরে, কোষের অভ্যন্তরে বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। তাহলে এটা ছিল আরেকটা ভাগ। আমরা এখন পর্যন্ত কয়টা? 5টা ভাগ দেখে নিয়েছি। যে কোষটা আমরা দেখতেছি তার কোষের মধ্যে যে একটা পরিবর্তন হইতেছে, কোষটা এইভাবে তার বৃদ্ধিটা ত্বরান্বিত হয়। হ্যাঁ, প্রথম কি হয়েছে? প্রথম আমরা দেখছি প্লাজমা মেমব্রেন আর কোষ প্রাচীর সব থাকা অবস্থায় কোষের যে কি বলবো আমরা, ডিএনএ বলবো বা ক্রোমাটিন তন্তু বলবো, এগুলো বিক্ষিপ্তভাবে ছিল। পরবর্তীতে আমরা দেখলাম তা কোষের মধ্যবর্তী স্থানে অবস্থান করেছে এবং এটা প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হয়েছে। আর প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকা অবস্থায় পরবর্তীতে আমরা দেখছি ডিএনএ দুইটা ভাগে বা দুইটা রেপ্লিকায় দুই অংশে ভাগ হয়ে গেছে। ততক্ষণে আমরা দেখছি কোষটাও কিন্তু তার লম্বায় বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, এবং এই বৃদ্ধিপ্রাপ্তটা কোথায় হয়েছে? দুইটা প্রান্তের মাঝখানে হয়েছে। পরবর্তীতে আমরা দেখছি প্লাজমা মেমব্রেন, এটার বৃদ্ধিটা ভিতরের দিকে হয়েছে এবং সাথে সাথে এই জড় যে কোষ প্রাচীরটা আছে সেটাও সংশ্লেষ হতে থাকে। তো এইভাবে আমরা দেখব পরবর্তী পয়েন্ট যেটা হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা নাম হচ্ছে টার্গার প্রেসার। টার্গার প্রেসার, বাংলায় আমরা বলতে পারি স্ফীতিচাপ। আমরা দেখলাম কোষ প্রাচীরটা ভিতরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, আর সাথে সাথে প্রাচীরের মধ্যে একটা চাপ অনুভূত হবে, আর এই চাপের অনুভূতি হওয়ার ফলেই, চাপটার ক্রিয়া করার ফলেই আমরা দেখব কোষের মধ্যে দুইটা অংশে ভাগ হয়ে গিয়ে উপাদান, তার প্রোটোপ্লাজমিক অংশ বা সাইটোপ্লাজমিক অংশ দুইটা ভাগে ভাগ হয়ে শেষে আমরা দেখব কোষটা পুরোপুরি দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ একটা কোষের থেকে দুইটা কোষে পরিণত হবে। তাহলে টার্গার প্রেসারটা আমরা এইভাবে বলতে পারি যে প্রাচীরের স্ফীতিজনিত চাপে, স্ফীতিজনিত
চাপে। যখন উপাদান বেশি হয়ে যায়, সাইটোপ্লাজমিক উপাদান, তারপরে ডিএনএ উপাদান, এগুলো উপাদান বৃদ্ধির সাথে সাথে প্রাচীরের স্ফীতিজনিত চাপে, এটাকে আমরা কি বলতেছি, টার্গার প্রেশার। কুষ্টি দুটি ভাগে ভাগ হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। সর্বশেষে তুমি যে পয়েন্টটা বলবা, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, তার সংখ্যা বৃদ্ধি। এখানে আমরা বলতে পারি এইভাবে যে ঘটনাটা ঘটতেছে তা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে সংঘটিত হয়। টোটাল প্রক্রিয়াটা ঘটতে সময় লাগে প্রায় 20 মিনিটের মতো। কোষের সংখ্যা বৃদ্ধি লিখব এইভাবে, প্রতি 20 মিনিটে সে তার সংখ্যা দ্বিগুণ করে। 1 ঘন্টাতে যদি আমরা দেখি, যদি 3টা জেনারেশন সৃষ্টি করতে পারে, তাহলে 24 ঘন্টায়, মানে সারাদিনে সে 72টি জেনারেশন বা যৌন সৃষ্টি করতে পারে। তবে এটার জন্য কিন্তু একটা উপযুক্ত পরিবেশ লাগবে। এই উপযুক্ত পরিবেশ পেলেই কিন্তু সে তার এভাবে সংখ্যা বৃদ্ধি করতে পারবে। মনে করো উপযুক্ত পরিবেশ কি, তার খাবার থাকবে, তার পরিবেশটা তার জননের অনুকূলে হবে, এরকম একটা পরিবেশ যদি তাকে দেওয়া হয়, তাহলে কিন্তু সে এভাবে দ্রুত সে তার সংখ্যা বৃদ্ধি করবে। যেমন আমরা যদি দেখি দই সৃষ্টির সময়, আমরা জানি দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণ তার সংখ্যা বৃদ্ধি করে। তাহলে আমরা বলতে পারি ওখানে একটা পরিবেশ দেওয়া হয়েছিল তাকে দইটাই মনে করো তার খাবার, তার সংখ্যা বৃদ্ধির জন্য একটা উপযুক্ত বা অনুকূল একটা পরিবেশ। এরকম পরিবেশ যদি সে পায়, প্রতি 20 মিনিটে সে তার সংখ্যা দ্বিগুণ করতে থাকবে। এবং পরে দেখা যায় আমরা যদি দই আমরা জমতে দিই, তাহলে সারা দিনে দেখা যাবে যে প্রচুর পরিমাণ সে তার সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে এই ছিল মোটামুটি তার দ্বিবিভাজন প্রক্রিয়া। পরীক্ষায় যদি আসে, আমি যে পয়েন্টগুলো বলছি, কিভাবে বলছিলাম, প্রথম বলছিলাম ডিএনএ অণুর স্থানান্তর, তারপরে কি বলছিলাম অনুলিপন, তারপরে বলছিলাম যে কোষটা কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, তারপরে আমরা বলছি ডিএনএ 2টা ভাগে ভাগ হয়ে গেছে, ডিএনএ রেপ্লিকার পৃথকীকরণ, হ্যাঁ, তারপর কি বলছে অভ্যন্তরীণ বৃদ্ধি, প্লাজমা মেমব্রেন ভিতরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তারপর একটা সময় দেখছি তার মধ্যে একটা প্রাচীর, একটা চাপ সৃষ্টি হয়েছে, যাকে বলছিলাম টার্গার প্রেশার। এবং সেক্ষেত্রে শেষে আমরা দেখলাম সে তার অতি অল্প সময়ে, প্রায় 20 মিনিটে সে তার সংখ্যা দ্বিগুণ করে ফেলেছে। এভাবে সে তার দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন করে।